নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। আরজিকর কাণ্ডের পর যে সমস্ত তথ্য পরপর উঠে আসছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং মেডিকেল শিক্ষা আকণ্ঠ দুর্নীতির ফাঁকে নিমজ্জিত, এবং এর কেন্দ্রে রয়েছেন বড় বড় মাথারা। এবং এখনো পর্যন্ত যা মনে হচ্ছে যে সাধারণ মানুষের সামনে আরো অনেক তথ্য আসা বাকি রয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট চিকিৎসক। রয়েছেন ডক্টর তপনাশ ভট্টাচার্য, ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর নির্মাল্য দাস, জয়েন্ট সেক্রেটারি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ শাখা। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনায়। যে বিষয় নিয়ে আমরা শুরু করলাম এই মুহূর্তে, নমস্কার। সকলেই জানেন যে যেভাবে দুর্নীতির একের পর এক পর্দা উঠছে এবং আমরা সবাই হতচকিত হচ্ছি, হতবাক হচ্ছি। প্রথমে আসবো সুদীপ্ত বাবু আপনার কাছে। ডাক্তার হিসেবে কি বক্তব্য আপনার? দেখুন, ডাক্তার হিসেবে এরকম একটা দিন দেখতে হবে, এটা আমাদের মানে অন্তত আমি দূরতম কল্পনায় কোনোদিন ভাবিনি। ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে এই যে ভয়ঙ্কর একটা অবস্থার কথা আমরা জানতে পাচ্ছি, বিশেষ করে এই একটা থ্রেট কালচার বলে অদ্ভুত জিনিসের কথা জানতে পাচ্ছি, যেটা আমাদের ছাত্র জীবনে আমরা কল্পনাতেও ভাবতে পারতাম না। আমাদের ছাত্র জীবনে, আমি মেডিকেল কলেজের ছাত্র, আমার পুরো ছাত্রাবস্থা কেটেছে 90-এর দশকে, এবং সেই সময়ে আমাদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে সম্পর্ক ছিল, সেখানে এই ভয় বা ভয়ের কোনো বাতাবরণের কথা আমরা ভাবতেও পারি না। আমরা আমাদের সিনিয়র দাদাদের কাছ থেকে যেরকম ব্যবহার এবং যেরকম সাহায্য পেয়েছি পড়াশুনোর ক্ষেত্রে, অন্যান্য নানা ক্ষেত্রে, সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই থ্রেট কালচারটা আমার কাছে কিরকম একটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। মানে এটাকে আমি ঠিক মানতেও পারছি না, বুঝতেও পারছি না। এটা আমার কাছে একটা মানে একটা দুঃসময় ছাড়া আর কিছু বলার নেই। এর কতটা সত্য, অনেক রকম কথা কানে আসছে, কিন্তু তার যদি কিছুটা আংশিকও সত্য হয় তাহলে এ অত্যন্ত দুঃসময়। অনেকে তো এরকম বলছেন ডক্টর ব্যানার্জি যে সবাই সবই জানেন কিন্তু ভয়ে মুখ খুলতে পারেননি, মানে এরকম নাকি চলে আসছে এবং কারোরই অজানা নয়। সে ব্যাপারে আপনি দেখুন, আমি একেবারে 2000 সালে মেডিকেল কলেজ ছাড়ার পর থেকে কোনোদিনই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত নই। আমি পুরোপুরি প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গেই যুক্ত। ফলে এর সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ভেতরের খবর আমার খুব বেশি জানা ছিল না। ইদানিং এই সবকিছু এত প্রকাশ্যে আসার পরেই এই প্রচন্ড থ্রেট কালচার বা এই ধরনের পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির খবর এত বহুলভাবে আমার কানে আসছে। এর আগে আমি এত বেশি মাত্রায় শুনিনি। তবে ইদানিং মাঝে মধ্যে খবর আসছিল যে পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম দুর্নীতির খবর আমরা পাচ্ছিলাম, কিন্তু এতটা ব্যাপক এবং এতটা মারাত্মক এ সম্পর্কে সত্যি আমার কোনো ধারণা ছিল না। ডক্টর তপনাশ ভট্টাচার্যের কাছে আসবো। ডক্টর ভট্টাচার্য, আপনার কি বক্তব্য, প্রাথমিক কি বক্তব্য? ঘটনাচক্রে সুদীপ্ত আর আমি সহপাঠী মেডিকেল কলেজে, কিন্তু মানে যে কথাটা ও বললো সেটার পরিপ্রেক্ষিতে আমি দু একটা মানে সংযোজন হিসেবে বলতে পারা যায় যে, এক নম্বর যেটা আমরা দেখুন, একটা জিনিস কখনো ধরুন আপনি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তখনই কিছু প্রত্যাশা করবেন বা যখন সেই সম্পর্কটার ভিত্তিটা খুব নড়বড়ে। আমাদের আমলেও লেখাপড়ার ক্ষেত্রে সবাই তো সমান স্তরের ছাত্র ছিলেন না। কেউ ভালো, সুদীপ্তরা ভালো ছাত্র, আমি খারাপ ছাত্র, আরেকজন আরেকটু ভালো, আরেকজন আরেকটু খারাপ, এরকম ছিল। এগুলো কোনো বাস্তবতা নেই না, বাস্তবতাটা এই কারণে আছে, ধরুন যাদের নিয়েই বিতর্ক, ধরুন ঘটনাচক্রে এই যে আমি নাম করেই বলছি, এই যে সন্দীপ ঘোষ ব্যক্তিটি, তিনিও আমাদেরই সমান, মানে আমাদেরই সতীর্থ বলা যায় আরজিকর মেডিকেল কলেজে, এবং ছাত্র হিসেবেও যথেষ্ট ভালো ছিলেন। তিনি স্নাতকোত্তরও করেছেন খুব ভারতের অন্যতম একটা বিখ্যাত প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে। ফলে শিক্ষার বিদ্যার মধ্যে যে তফাৎ, যেটা চিরকাল বলা হয় যে শিক্ষার বিদ্যার মধ্যে যে জায়গাটায় ফারাক, ওই ফারাকটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বরাবরই ছিল। কিন্তু
এইখানে একটা বিশাল বড় কিন্তু রয়েছে। এই ফারাকটা থাকা সত্ত্বেও কখনো সেই ফারাকটা, অর্থাৎ বিদ্যার অভাবটা শিক্ষাকে এইভাবে কলুষিত করেনি বা প্রভাবিত করেনি। আমাদের যারা মাস্টারমশাই ছিলেন তারা প্রকৃত অর্থে, সবাই নয়, কখনোই কোনো অবস্থাতেই সবকিছু আইডিয়ালিস্টিক হয় না, কিন্তু কিছু মাস্টারমশাই ছিলেন যারা ছাত্র দরদি বললে কম বলা হয়। আমরা বাবা মার কাছে যা মানে যে আবদার করতে পারি না পড়াশোনার ক্ষেত্রে, সেগুলো আমরা মাস্টারমশাইয়ের কাছে করতাম। এবার তারা মানে অকুণ্ঠ ভাবে তাদের ভালোবাসা দিয়ে, তাদের সহায়তা দিয়ে, বই পড়তে দিয়ে তারা করতেন। আজকে এই ঘটনাটা আমরা আমরা কবে থেকে জানি, ধরুন আমিও সে অর্থে তো সরকারি স্বাস্থ্য মানে ইয়ের সঙ্গে যুক্ত নই, কিন্তু আমরা জানতে পারি এই ঘটনাগুলো ক্রমশ আমাদের যে নিজস্ব সংগঠন ডক্টরস ফর ডেমোক্রেসি যখন আন্দোলন শুরু করে, যৌথ মঞ্চ তৈরি হয়, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, মেডিকেল কাউন্সিল ইলেকশন, সেই নিয়ে আপনারা এখানে 4th পিলারে আমরা অনুষ্ঠান করেছি, আমি ছিলাম, বিশান ছিল বক্তা, এবং সেই সময় থেকে বলেছি যে এই যে যারা এই দুর্নীতির চক্রে জড়িত তারা শিক্ষার্থী হিসেবে বা শিক্ষক হিসেবে তারা কিন্তু নিম্ন মেধার নয়। ব্যাপারটা এমন নয় যে কয়েকটা মানে তারা খুব মানে খুব নিচু স্তরের নিম্ন মেধার লোকজন এসে এই ধরনের দুষ্কৃতি চক্র পান্ডা হয়ে উঠেছে, তা না। এরা শিক্ষিত, এরা মেডিকেল শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু ওই যে বিদ্যার শিক্ষার যে তফাৎটা, সেই জায়গাটা যখন সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি এরকম দাঁড়ায়, যখন আমি জানি যে আমি যে কোনো স্তরে একটা উঁচু জায়গায় থাকলে যে কোনো রকমের দুর্নীতি করে পার পেয়ে যেতে পারি, তখন আমি এরকম করতে পারি। অর্থাৎ আমার ভেতরে ভেতরে আমার হয়তো পরীক্ষা হলে বসে টুকলি করার প্রবণতা থাকতে পারে, কিন্তু ভিজিলেন্স যদি থাকে, আমার হাজার ইচ্ছে থাকলেও আমি টুকলি করতে পারবো না। এখন পুরো ব্যাপারটাই তো আমরা দেখেছি। আজকে বলে তো আমরা হাপিত্তেশ করে লাভ নেই, আমরা তো দেখেছি, শুনেছি, খবরের কাগজে পড়েছি যে এখানে একজন মেডিকেল কাউন্সিলের তৎকালীন সদস্য, তার ছেলে একটা মেডিকেল কলেজে পরীক্ষা দিচ্ছেন। আমরা যেমন অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতাম, এখন হোম সেন্টারে পরীক্ষা হয়, সেখানে সিসিটিভি অফ করা হচ্ছে তার ছেলে পরীক্ষার্থী বলে। ঘটেছে এই জিনিস, আমরা তখন কিন্তু চুপ করেই ছিলাম। আমাদের এই তথাকথিত জাগ্রত বিবেক তখন কিন্তু, এই মেয়েটির মৃত্যু না ঘটলে এই জাগ্রত বিবেক কিন্তু ঘুমিয়েই থাকতো। আমরা ঘটতে দিয়েছি ব্যক্তিগত স্বার্থের জন্য, আমরা ঘটতে দিয়েছি কারণ আমরা মনে করেছি যে আমি যদিও দুর্নীতির সঙ্গে নাও থাকি, আমি প্রত্যক্ষভাবে যদিও এই থ্রেড কালচারের সঙ্গে নাও থাকি, তাও চুপচাপ দেখে যাই, কারণ আমার ট্রান্সফার যাতে না হয়, আমার পোস্টিংটা যাতে সিকিউর থাকে, আমার যাতে ওপর কোনো খাড়ার ঘা প্রশাসনের তরফে বা রাজনৈতিক দলের তরফে না নেমে আসে। আমি এই ব্যক্তিগত স্বার্থ এবং সুবিধাটা ভোগ করেছি, এবং সেই ভোগের বিনিময়ে আমি আমার সে খারাপ ভাষায় বলতে গেলে মেরুদণ্ড বিকিয়েছি। তা এখন কথাটা হচ্ছে, এই জায়গাটায় তো আমরা অধঃপতিত হতে দিয়েছি। এই ঘটনাটায় সবার টনক নড়েছে, এই ঘটনাটায় এই জিনিসটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, কিন্তু তা তো নয়, এই জিনিসটা তো হচ্ছিল, এই জিনিসটা একটা ধারাবাহিকতার একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে, নক্কারজনক পর্যায়ে গিয়ে, হিংস্রতম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এতদিন ধরে মেডিকেল কলেজ, এই আরজিকর মেডিকেল কলেজে যখন এই মেয়েটির 3 মাস আগে তাকে হাসপাতাল কমপ্লেক্সের মধ্যে বাইকে ধাক্কা মারলো কয়েকজন অজানা দুষ্কৃতী, তখন কজন চিকিৎসক শিক্ষক প্রতিবাদ করেছিলেন? তারা সাহস পাননি। তারা সাহস পাননি কিসের? তাদেরকে হয়তো খুনের সাহস মানে ভয় ছিল না, ট্রান্সফারের ভয় ছিল, প্রমোশন আটকে যাওয়ার ভয় ছিল। অর্থাৎ একটা ওই ইংরেজিতে একটা অদ্ভুত কথা আছে না, গার্গান্তুয়ান, সর্বগ্রাসী। যখন এই সর্বগ্রাসিতার মধ্যে নিজেকে আমি সঁপে দিই, তখন এই জিনিসটাই ঘটে, এটাই অবশ্যম্ভাবী তার পরিণতি থাকে। ফলে দুর্নীতির পাকে ডোবা মেডিকেল শিক্ষা এটা একদিনে তো হয়নি, এটা আমরা লালন করেছি, আমরা চুপচাপ দেখে গেছি, যতক্ষণ না আমার নিজের পাটা ওই পাকে কর্দমাক্ত না হয়। আমি বাইরের থেকে দেখে গেছি, অন্য লোক ওই ঘূর্ণির মধ্যে পড়ে তলিয়ে গেছে,
পা হড়কে পড়েছে, কেউ কেউ পা রাখতেই সাহস পায়নি। আমি দেখেছি, নীরব দর্শক থেকেছি। আমাদের এই হিরণ্ময় নীরবতা আজকে এই চরম মানে ঘটনাটা ঘটতে সাহায্য করেছে। আপনি ভাবুন যে মেডিকেল কলেজে একটা মানে সাবজেক্টে পাশ করিয়ে দেওয়ার জন্য, একটা গোল্ড মেডেলের জন্য, একটা অ্যাওয়ার্ডের জন্য টাকার লেনদেন হচ্ছে। আমাদের আগে কি ছিল না? ছিল। কি ছিল? হ্যাঁ, মুখ দেখাতে কি সব সময় ছিল, এটা অস্বীকার করে তো লাভ নেই। কিন্তু ওই জনৈক মানে জনপ্রতিনিধি তথা চিকিৎসক বলেছেন না, কোলে বসে এরকম লজ্জাজনক কুরুচিকর মানে মন্তব্য কেউ করতে পারে না, তো ভাবা যায় না। এই জিনিস কোনোদিন ছিল না। কিন্তু কিন্তু সেটার পেছনে আর্থিক লেনদেন, ক্ষমতা পাইয়ে দেওয়া, এই নোংরামোটা কোনোদিন আমরা ভাবতে পারিনি যে আমি আমার সিনিয়র আমাকে এই বিনিময়ে, টাকার বিনিময়ে আমায় পাশ করিয়ে দেবে। কোনোদিন ভাবতে পারিনি। আমার মাস্টারমশাই তাকে বলবেন যে আমাকে টাকা দাও, তারপরে আমি তোমায় পাশ করাবো। মানে এটা কল্পনার দূরতম ইয়ে ছিল। আমি মেডিকেল কলেজে রাজনীতি করতাম, কট্টর বামপন্থী রাজনীতি করতাম, কিন্তু তার মানে এই নয় আমাকে যিনি প্রচন্ড ভালোবাসতেন, একজন অ্যানাটমির মাস্টারমশাই, প্রভাত প্রতিম মাস্টারমশাই, পিকে সেন, আমরা জানতাম তিনি জাতীয়তাবাদী, কোনোদিন সেই রাজনৈতিক প্রভাবও পড়েনি এই সম্পর্কের ক্ষেত্রে। তারা পুত্রবৎ স্নেহ করেছেন। আমরা জানতাম যে চিকিৎসকদের রাজনৈতিক মতামত আমরা জানতাম। সুদীপ্তও জানে যে আমাদের এসএ মোমেন ছিলেন একজন কিংবদন্তি তুল্য মাস্টারমশাই, তিনিও কংগ্রেস ঘরানার লোক ছিলেন ওই আমলে। কিন্তু মানে লোকজন ইয়ারকি মেরে আমাকে ওর বড় ছেলে বলতো যখন আমরা ওর বাড়িতে যেতাম। তা এই স্নেহ তো পেয়েছি, রাজনীতিও অন্তরায় হয়নি। সেই জায়গাটা হচ্ছে নষ্ট হয়ে গেল প্রশাসন, রাজনীতি এবং দুর্নীতি এবং যাবতীয় সামাজিক মূল্যবোধকে একইভাবে ওই দশচক্রে ভগবান ভূত হওয়ার মতন এই জায়গায় ফেলে দেওয়া হলো, এবং আমরা বাইরের থেকে হাততালি দিয়ে গেছি। আজকে আমাদের মানে পস্তানো ছাড়া আর কোনো গতি নেই। এইটা আমরা করতে দিয়েছি, এটা আমাদেরও দায়, আমাদের কিছু কম দায় নেই। ডক্টর দাস, শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ নয়, উত্তরবঙ্গ লবির কথা আসছে, মেদিনীপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সর্বত্র এই ধরনের একটা দুর্নীতির একটা এইভাবে পল্লবিত হয়ে ওঠার যে সুযোগ, যেটা ডক্টর ভট্টাচার্য বললেন, কোন পরিস্থিতিতে এটা এত বেশি বেড়ে গেল, এবং আপনার প্রাথমিক মতামতের বিষয়। প্রথমেই বলি, আমি আজকের এই অনুষ্ঠানে যা কথা বলবো, যা বক্তব্য, সেটা আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, সেই সংগঠনের তরফ থেকে। প্রথমে সকল শ্রোতাকে নমস্কার। আমি একটু দুর্নীতির ফাঁকে মেডিকেল শিক্ষা, আমি ব্যাকগ্রাউন্ড আগে পিছের ঘটনাগুলো বলতে চাই। একটা মর্মান্তিক মৃত্যু, যেখানে অভিযোগ রয়েছে ধর্ষণেরও, সেই ঘটনার পর এগুলো সামনে আসার পর এক এক করে অনেকগুলো জিনিস বেরোচ্ছে, যেটা আমাদের সংগঠনের মনে হয় যে এই মার্ডার বা এই যে অভিযোগ রয়েছে ধর্ষণের, এটা হচ্ছে রেজাল্ট অফ অ্যান ইনস্টিটিউশনাল অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। আমি আবার রিপিট করছি, রেজাল্ট অফ অ্যান ইনস্টিটিউশনাল অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। এই ক্রাইম সিন্ডিকেট আজকের আলোচনার বিষয়বস্তু হয়তো মেডিকেল শিক্ষা, কিন্তু এই ক্রাইম সিন্ডিকেট পশ্চিমবাংলার যতগুলো মেডিকেল কলেজ আছে, যতগুলো হাসপাতাল আছে, তার উপর তাদের কর্তৃত্ব আছে, তাদের পেছনে রাজনৈতিক ব্যাকআপ রয়েছে। আরজিকর ছিল তার সেন্টার। এই ক্রাইম সিন্ডিকেট স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি কি দুর্নীতি হতে পারে, সব ওই ওষুধ থেকে যন্ত্রপাতি থেকে। আপনি দেখবেন ওই আগের ডেপুটি সুপার আরজিকরের, উনি কমপ্লেনগুলো দিয়েছেন। আমাদের সংগঠন থেকে ওই ধরনের কমপ্লেন আগে দেওয়া হয়েছিল প্রশাসনের একদম উচ্চতম স্তর অবধি, কোনো ফল হয়নি। টিভিতেও দেখাচ্ছে যে ওই অ্যালিগেশনগুলো। কেন এই কথাগুলো বললাম, যদিও আজকে আলোচনা মেডিকেল এডুকেশন নিয়ে, মেডিকেল শিক্ষা নিয়ে, কারণ এই ক্রাইম সিন্ডিকেটটাই হচ্ছে মেডিকেল শিক্ষার মধ্যেও তার দাপট করেছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। তো ওইগুলো তো টিভিতে দেখাচ্ছে, ডেপুটি সুপার যেগুলো কমপ্লেন করেছেন, যার জন্য সিবিআই তদন্ত করলো, হেফাজতে নিল, সেটা একটা পার্ট। ওই একই লোকগুলো এই মেডিকেল শিক্ষার যে দুর্নীতির ফাঁকে চলে গেছে, তার জন্য এই একই লোকগুলো দায়ী।
খোঁজ করে বলতে গেলে এটা জানা দরকার শ্রোতাদেরও যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হচ্ছে চিকিৎসক যারা পাস করেন তাদের রেজিস্ট্রেশন দেয়, তো ওটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। তো এই যে যাদের নামগুলো আসছে, আমি এই শোতে নামগুলো বলছি না, নামগুলো এখন আপনারা শ্রোতারা অনেকে জানেন, টিভিতে দেখাচ্ছে, কাগজে এসছে, আজকেও দুজনকে সাসপেন্ড করলো। তো হচ্ছে এই যে এরা সবাই মেডিকেল কাউন্সিলের অফিস বিয়ারার, একদম মেডিকেল কাউন্সিলের অফিস বিয়ারার। এদের সম্পূর্ণ রকম কর্তৃত্ব রয়েছে স্বাস্থ্য ভবনে, এবার সম্পূর্ণ রকম কর্তৃত্ব রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ওপরও। এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স হচ্ছে মেডিকেল শিক্ষার গোটা বাংলায় যেটা মেডিকেল শিক্ষা চলে তার দায়িত্ব পরিচালনা সব ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে। এবার শ্রোতাদের জানা দরকার যে এই যে মেডিকেল শিক্ষা নিয়ে আমরা আলোচনা করছি, নর্মাল হাসপাতালে ওই ওষুধ থেকে যন্ত্রপাতি থেকে ক্যান্টিনের লাইসেন্স দেওয়া, এই কেলেঙ্কারিগুলো একটা বিষয়, মেডিকেল শিক্ষার বিষয়টা কিরকম। এবং এইটা খুব বুঝতে হবে যে মেডিকেল শিক্ষা যে দুর্নীতির পাঁকে, এর মধ্যে শুধু কিন্তু চিকিৎসক, নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী এরা চিন্তিত বোধ করবে এরকম নয়। কারণ এই যে যারা এখন ছাত্র, তারাই ভবিষ্যতে গিয়ে কিন্তু সমাজের চিকিৎসক হয়ে কাজ করবে। তাহলে তার একটা শিক্ষার মানে ব্যাপারটা প্রয়োজন সব মানুষের কাছে, কারণ নাহলে সে কি করে চিকিৎসা করবে। তো আমাদের সময় কিরকম ছিল যে পরীক্ষার আগে অন্তত 5-6 মাস দিনে 15-16 ঘন্টা করে রাত্রির জেগে পড়ো, পড়ে বইগুলো মুখস্থ করে তবে পাস করো। এখন এই কনসেপ্টটাই মোটামুটি উঠে গেছে। এখন টাকা দিলে পাস করা যায়, একদম পরিষ্কার কথা, টাকা দিলে পাস করা যায়। আচ্ছা, এবার এইখানটা একটা জিনিস ক্লিয়ার করতে হবে কিন্তু যে সব ছাত্র এর মধ্যে ইচ্ছাকৃতভাবে জড়িত হচ্ছে এরম কিন্তু মোটেই নয়। আবার ওই ক্রাইম সিন্ডিকেটটা, তারা কিন্তু বাধ্য করছে ছাত্রদেরকে যে তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি আমার চ্যানেলে ঠিকঠাক টাকাটা না দাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল করবে। তাদেরকে এই ভয়টা দেখানো হচ্ছে। বহু ছাত্রছাত্রী আছে আমরা জানি এই 24টা মেডিকেল কলেজ পশ্চিমবাংলায়, যে যারা কিন্তু এটাকে পছন্দ করে না, যারা চায় নিজের মতো করে পড়াশোনা করে নিজের মতো পরীক্ষা দেবো, কিন্তু ওই বাচ্চা ছাত্রছাত্রীদের কাছে ওই সুযোগটাই নেই, কারণ এই ক্রাইম সিন্ডিকেটটা হচ্ছে এতটাই ক্ষমতাশালী। কিরকম হয়, আমাদের এরকম অভিজ্ঞতা আছে যে মানে আমরা দেখেছি যে একেবারে নর্থ বেঙ্গলের কোনো একটা মেডিকেল কলেজের প্রশ্নপত্রের উত্তরপত্রে একজন ছাত্র যা লিখছে, একদম ওই একই জিনিস দক্ষিণবঙ্গের কোনো একটা মেডিকেল কলেজে একদম সেম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাচ্ছে। তার মানে আপনি বুঝতে পারবেন একটা চক্র কাজ করছে। এবং এর মধ্যে অনেক ছাত্রছাত্রী ইচ্ছা না থাকলেও ঢুকতে বাধ্য হচ্ছে। এই যে টাকার ব্যাপারটা, এটা শিক্ষকরা টাকা নিয়ে পাস করাচ্ছে এরকম একদম নয়, কিন্তু শিক্ষকরা এটা দমনদা যা বলেছে, হ্যাঁ ভয় আবার ওই ক্রাইম সিন্ডিকেট তাকে ভয় যে তাকে ট্রান্সফার করা, তার পোস্টিং, তার প্রমোশন নিয়ে গন্ডগোল করা, তার খারাপ পোস্টিং দেওয়া। কিন্তু শিক্ষকরা টাকা নিচ্ছেন এরকম একদমই নয়, তারা এটা পছন্দ করছেন না মন থেকে, কিন্তু ওই ক্রাইম সিন্ডিকেট তাকে সবাই ভয় পায়, কারণ তার হচ্ছে প্রচন্ড দারুণ উপলব্ধি ক্ষমতা। মানে আপনারাও দেখতে পাচ্ছেন শ্রোতারা যারা শুনছেন যে কোথায় ক্ষমতা, যে এরকম একটা মানে অ্যালেজড রেপ অ্যান্ড মার্ডার, তার ইনভেস্টিগেশন মানে কিরম ভাবে যাচ্ছে। প্রথমে বলে দেওয়া হলো সুইসাইড, পরে দেওয়াল ভাঙার চেষ্টা করা হলো ক্রাইম সিনের, তারপরে 14ই আগস্ট রাত্রিরে গুন্ডা ঢুকে গেল আরজি করে। তো মানে বুঝতেই পারছেন যে কতটা প্রভাবশালী, কতটা ক্ষমতাবান এই ক্রাইম সিন্ডিকেটের লোকজন। এদের পুরো স্ট্রাকচার আছে, মানে বেশ কিছু লোকজন ইনভলভ, একদম বড় থেকে একদম জুনিয়র ছেলে, তারা অনেকেই এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে ইনভলভ। তো মেডিকেল শিক্ষার হালটা এখন এরকম জায়গায় গেছে যে সত্যি পড়াশোনা করা। এবং কি হয় যে একটা ধরুন কলেজে, এটা আপনারা সবাই মানবেন যে একটা কলেজে যদি এরকম একটা প্রসেস চলতে থাকে যে টাকা দিয়ে পাস করা যায়, তাহলে কি হয়, আস্তে আস্তে অনেক ছোট ছেলে মেয়ে যারা সবে কলেজ পড়ছে, বয়স বেশ কম, তারা কিন্তু আপনি আস্তে আস্তে জড়িয়ে পড়ে, আস্তে আস্তে এই মানে পাঁকে ডুবে যাওয়ার সংখ্যাটা বেড়ে যায়, কিন্তু প্রতিবাদ করতে পারে না, কারণ ভয় পায় ক্রাইম সিন্ডিকেটকে। তো এইভাবে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু বেশ খারাপ দিকে গেছে। আপনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের কথা আমরা বলছিলাম, ওখান থেকে আমরা রিপিটেডলি এই কথাগুলো আমাদের সংগঠনের তরফ থেকে চিঠি লিখে জানিয়েছি, ওখানে জানিয়েছি, আরও উপরের মহলে জানিয়েছি, কেউ কোনো প্রতিকার করেনি, কেউ কোনো উত্তর দেয়নি, কোনো স্টেপ হয়নি, যেভাবে চলছিল এভাবে চলছে। এখন দেখবেন কলেজে বেশ কয়েকটা কলেজে হয়েছে, মিদনাপুর মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, একদম রিসেন্টলি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এবং আরও অনেকগুলো কলেজে, যেখানে ছাত্ররা শিক্ষকদের সঙ্গে মিটিং কনভেনশন করেছেন, কলেজ কাউন্সিল মিটিং হোক বা ইন জেনারেল বডি মিটিং ডেকে হোক, সেখানে কিন্তু ছাত্ররা একদম এই কথাগুলো বলছে যে থ্রেট কালচার, এই যে কথাটা, একটা
টার্ম, এটা টার্ম চলে এসছে গোটা পশ্চিমবাংলায়, থ্রেড কালচার। থ্রেড কালচারটার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা জিনিস আছে যেগুলো নিয়ে আমরা ছিলাম, পড়াশোনা না করে টাকা দাও, পরীক্ষায় পাস করো। আচ্ছা, আরও আছে, মানে ধরুন ডাক্তারিতে অনার্স পাওয়া, গোল্ড মেডেল পাওয়া, এটা দারুণ শক্ত কাজ। আমি একটাও পাইনি, মানে আমি সব পরীক্ষা একবারে পাস করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, কিন্তু অনার্স পাওয়া। আমার ব্যাচের 150 জন এনআরএস এর ছাত্রর মধ্যে খুব ভালো যারা পড়াশোনা করতো সেরকম 2-1 জন অনার্স পেত। এখন কি হয়েছে যে একটু বেশি অ্যামাউন্টের টাকা দিলে অনার্স কিন্তু পাওয়া যাবে, ওটা ওই ক্রাইম সিন্ডিকেট টিচারকে বাধ্য করবে আপনাকে অনার্স দিতে। আপনি পরীক্ষার খাতায় যা ইচ্ছে লিখুন, আপনি ওরাল এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, আমরা জানি কিরকম ভয়ঙ্কর ভয় লাগতো, মানে আমরা টেবিলে বসে কনস্ট্যান্ট ঘামতাম মানে প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে। তো ওরালে আপনি যা ইচ্ছে উত্তর দিন। ক্রাইম সিন্ডিকেটকে যদি ঠিক অ্যামাউন্টের টাকা দেওয়া থাকে তাহলে কিন্তু ওই শিক্ষক বাধ্য হবেন আপনাকে ওই উচ্চ মানে বেশি নম্বরটা দিয়ে অনার্সটা পাইয়ে দিতে। তো তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে এইভাবে যে চিকিৎসক বেরোবে সেটা সমাজের পক্ষে কতটা ভয়ঙ্কর, এটা হচ্ছে আমাদের শ্রোতাদেরকে, যারা এই ভিডিও শুনবেন, এই অনুষ্ঠান শুনবেন, তাদের ভাববার আছে। শ্রোতারা এবং আমিও মানে আতঙ্কিত রীতিমতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সোফিয়া আপনি তো সঞ্চালিকা, তো আমি শ্রোতাদেরকে বলছি, তো আতঙ্কের ব্যাপার। এবং এটাও বুঝতে হবে যে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যে গোটা ললেসনেস গোটা রাজ্যে চলছে তার পার্ট হচ্ছে এই বড় শক্তিমান ক্রাইম সিন্ডিকেট। এবং তার ফলস্বরূপ যেমন হাসপাতালে দুর্নীতি, সেরকম হচ্ছে মেডিকেল শিক্ষা ব্যবস্থা এই দুর্নীতি। এবং প্রত্যেকে এই যে ক্রাইম সিন্ডিকেটের মাথারা, কেউ ইউনিভার্সিটি কন্ট্রোল করে, কেউ স্বাস্থ্য ভবন কন্ট্রোল করে, কেউ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কন্ট্রোল করে, ব্যাপারটা এরকম। এবং সবাই মেডিকেল কাউন্সিলের অফিস বিয়ারার। তো এই জায়গাটা যখন তৈরি হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা এই জায়গায় চলে যাচ্ছে, যে পাস করবেন ভবিষ্যতে সমাজে কাজ করবেন, তিনি কিরকম কাজ করবেন, তিনি তো করতে পারবেন না, চিকিৎসাটা দিতে পারবেন না। তো এইটা কিন্তু মানুষের পক্ষে, সবাইকার পক্ষে খুব ভয়ঙ্কর। তাই আমাদের সংগঠন এটা মনে করে, এবং সব শ্রোতাদেরকে এটা আমরাও বলতে চাই যে একদম এরকম নয় যে এই যে ক্রাইমটা হলো বা এই যে সিন্ডিকেট তার কাজ, এটা খালি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের বিষয়, একদম এরম নয়। এটা গোটা সমাজের বিষয়। গোটা সমাজকে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে, গোটা সমাজ গর্জে উঠছেও। আন্দোলনটা করতে হবে, দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে, যাতে ওই বড় ক্রাইম সিন্ডিকেটটাকে ভাঙা যায়। তবেই কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু যেটা মেডিকেল শিক্ষা, তাকে আবার তার পুরনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। আপাতত আমার এটুকুই বলার, ধন্যবাদ। একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকে না গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেটা সবাই খেয়াল রাখবেন। যে মানে আমি যে সবাই বলছেন যে এই জিনিস যেন আগেও হতো, এরকম গোছের একটা বাতাবরণ, একটা ভাষা অনেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু সিম্পল কোনো ফেভারিটিজম বা নেপোটিজমের সাথে এটা গুলিয়ে ফেলা চলবে না। নেপোটিজম, ফেভারিটিজম এই জিনিসগুলো চিরকাল বিভিন্ন ক্ষেত্রে সব সময়, শুধু মেডিকেল শিক্ষা ব্যবস্থা বলে নয়, সব জায়গায় ছিল। আমার পছন্দের, আমার ভালোবাসার, আমার কাছের, এই ব্যাপারটা কিন্তু এটা না। আর এইটা কিন্তু একটা ক্রাইমের পার্ট, এটা হচ্ছে একটা পুরো দুর্নীতি। একটা ফেভারিটিজম সেটা কিন্তু দুর্নীতি, এক ধরনের দুর্নীতি বলতে পারেন আপনি, এথিক্যাল দুর্নীতি। কিন্তু এইটা যেটা করা হচ্ছে, দুর্নীতিকে এথিক্যাল বলা যাবে না, তুলনায় কম দুর্নীতি বলা যেতে পারে। মানে আমাদের ছোটবেলায় আমরা একটা ক্যাচ কালচার খুব চালু ছিল পরীক্ষায়, সেটা হচ্ছে যে পরীক্ষাতে সেখানে টাকা পয়সার লেনদেন বা তাকে একদমই ছিল না, ভয় দেখিয়ে যে একদমই এই ব্যাপারটা ছিল না। অনেকে কিন্তু এই যে একজন বলেছেন না কোলে বসে পাশ করানো হতো মেয়েদের, আরেকজনও দেখবেন বলেছিলেন কদিন আগে যে আগেও তো ছিল। আদপেই নয়, এইটাকে কখনোই লঘু করা যাবে না। এখনকার যে সিচুয়েশন এরা তৈরি করেছে, এটা কোনোভাবেই এটাকে লঘু করার কোনো মানে বিন্দুমাত্র ভুল বোঝাবুঝি ভাবে এটা কিন্তু অবকাশ নেই। এটা একদম একটা লুম্পেনিজম, এটা একটা মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির একটা মানে মেডিকেল এডুকেশনের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির একটা ফলিত প্রয়োগ। এটা একদম তার এক্সারসাইজ অফ মানে ক্রিমিনাল মানে অ্যাক্টিভিটি, মানে পুরো দুর্বৃত্তায়ন। এইটা হতে পারে না, হতে পারে না একজন জুনিয়র ছেলে সে সিনিয়র টিচারকে মানে থ্রেট করছে, সে বলছে তাকে ট্রান্সফার করে দেবো, সে বলছে তাকে মানে অসম্মান করব, মানে চূড়ান্ত খারাপ ভাষায় ইঙ্গিত করছে। মানে মানে এটা মানে এটা কতটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই, এটা অসম্ভব, কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর পেছনের কারণটা কি শুধুই রাজনীতি? ক্ষমতা, এক কথায় ক্ষমতা।
যে কোনো রকমের ক্ষমতা, আমার প্রচুর টাকা থাকতে পারে, আমার পেছনে বিশাল কোনো মাফিয়া থাকতে পারে, ওই যে সিন্ডিকেট যেটা নির্মাল্য বলছে, বটেই তো, সবাই জেনে গেছে। আমার পেছনে বঙ্গের বিভিন্ন উত্তর দক্ষিণ পশ্চিম কোনো বঙ্গের কোনো মাথা থাকতে পারে, আরো বড় মাথা থাকতে পারে, কলকাতার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হতে পারে। ফলে কোথাও না কোথাও ক্ষমতার দাপট, সেই ক্ষমতা, যে ক্ষমতা আমাকে এই লাইসেন্সটা দেয় আমি যা খুশি করে পার পেয়ে যেতে পারি, সেইটাই হচ্ছে এটার মানে ইয়ে। আমি মানে কতটা জায়গায়, মানে ধরুন আমি একটা সহজ কথা ভাবুন তো আপনি, যে এতদিন অব্দি কি দেখেছেন হাসপাতালে আমরা স্ট্রাইক করেছি, মানে আমরা মানে কি জুনিয়র ডাক্তাররা, কেন? চিকিৎসকরা রুগীর মানে রুগী মারা গেছে, বিক্ষুব্ধ রুগীর পরিজন আত্মীয় স্বজন তারা ঝামেলা করেছেন, চিকিৎসক ইনজিওর্ড হয়েছেন, কর্মবিরতি হয়েছে, নানা রকম প্রতিবাদ আন্দোলন হয়েছে, এনআরএস এই পরিবহ ছেলেটির মাথায় মর্মান্তিক আঘাত হয়েছিল, কলকাতা রাস্তায় নেমেছিল। আর এবারে কি দেখলাম, এবারে যেটা দেখলাম সেটা আমরা চুপ করে ছিলাম বলে দেখতে বাধ্য হলো। বাইরের লোক করেনি, অর্গানাইজড ক্রাইম ভিতর থেকে তৈরি করা হয়েছে। সেই হাসপাতালের, সেই মেডিকেল কলেজের শিক্ষক, সবচেয়ে বড় কথা হচ্ছেন তিনি শিক্ষক, তার তত্ত্বাবধানে এই যে দুর্বৃত্তায়ন চলছিল তার ফল, তার শিকার হতে হয়েছে আমাদের এই একটি মেডিকেল ছাত্রীকে। এর চেয়ে বেশি লজ্জা, অসম্মান, ঘৃণা কিছু হতে পারে। এইটাই তো আমার প্রশ্ন, এটাই তো প্রশ্ন, এই যে কালেকটিভ। হ্যাঁ বল। আমি সঞ্চালিকা ম্যাডামের যে প্রশ্নটা বললেন এর কারণ কি, আমার ব্যক্তিগত ধারণা এই সব কিছু, যেমন তমনাশ বলল ক্ষমতা, ক্ষমতা তো তার ফলিত প্রয়োগ, আসল জায়গাটা হচ্ছে নীতিহীন লোভ, লোভের কোনো শেষ নেই। মানে আমরা আমাদের ছাত্রাবস্থায় জানতাম যে আমাকে পাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে আমি আমার ইন্টার্নশিপে বা আমরা সবে পাস করার পরে আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমরা সকলেই খুব মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, এবং আমাদের যারা তথাকথিত একটু উচ্চবিত্ত বন্ধু বান্ধব ছিল তারা গাড়ি করে এলেও তারা আমরা দেখেছি গাড়িকে না গেটের বাইরে ছেড়ে দিয়ে বাকিটা হেঁটে আসতো। আজকের দিনে ইন্টার্নরা অত্যন্ত দামি বিদেশি গাড়ি নিজে ড্রাইভ করে এসে নাকি হসপিটালের মধ্যে পার্ক করে নামছে। এই যে ভয়ঙ্কর মানে আমি কি বলবো, এই প্রচন্ড টাকার এই যে অসম্ভব বহিঃপ্রকাশ, এটার পেছনেও বোধহয় এই মানে একটা অদ্ভুত ভোগবাদ বা এই একটা মানে চূড়ান্ত নীতিহীনতা, এটা হচ্ছে খুব সহজে টাকা পাওয়ার রাস্তা, এই সবগুলো বোধহয় এর সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে এই ক্ষমতার সঙ্গে। মানে ক্ষমতা যদি এইভাবে একটা সহজ পথে প্রচুর টাকার ব্যবস্থা করে দেয় এবং তার যদি হাতছানি তথাকথিত বড়দের কাছ থেকে আসে, তাহলে হ্যাঁ খুব কম বয়সে, মানে আমরা ভাবতেও পারতাম না। আমরা যখন ইন্টার্নশিপে পাস করেছি, তমনাশের মনে থাকবে, আমরা প্রথম 923 টাকা হাতে পেয়ে মনে হয়েছিল আমরা যে মানে একটা জীবনে বিরাট অ্যাচিভ করলাম। 923 টাকা 3 বার করে গুনেছিলাম, মানে 100 টাকার তখন আমাদের নতুন নোটে মাইনে দেওয়া হতো। প্রথমবার 923 টাকা হাতে নিয়ে বার পাঁচে গুনেছিলাম যে ঠিক গুনছি কিনা। তো সেইটা ছিল আমাদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। কিন্তু আজকের দিনে যেভাবে দেখছি যে ইন্টার্নরা নাকি সব মানে এরকম দামি দামি গাড়ি, দামি দামি মোবাইল, সবকিছুর একটা ভয়ঙ্কর, আমি জানি না এটাকে আমি কি বলবো, এটা একটা ভীষণ সমাজের সব দিক দিয়ে যে অবক্ষয় তার একটা বহিঃপ্রকাশ বলেই মনে হয়। মানে ক্ষমতা, অর্থ, এটাই শেষ কথা এবং সবাই তাকেই মান্যতা দেয়। হ্যাঁ, মানে নীতি প্রতিবাদ করতে, সবকিছুতে কম্প্রোমাইজ করা এবং এইখানে কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিঘ্নিত হচ্ছে। এইখানে আমি একটু কিন্তু আমি অন্য সুরে কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, আপনি যদি দেখেন সামাজিক অবস্থানগতভাবে অতীতেও পাড়ায় কিন্তু একজন ডাক্তারেরই গাড়ি থাকতো আগেকার দিনে। ভেবে দেখুন, ডাক্তারবাবু তিনি তার সামাজিক যে গুরুত্ব, সেই গুরুত্বর পাশাপাশি তার কিছু অর্থনৈতিক চিহ্ন কিন্তু চিরকাল ছিল। সেই চিহ্নের মধ্যে মানে পাড়ায় যদি একটা গাড়ি থাকতো, সেটা হয়তো দেখা যেত কোনো চিকিৎসকের গাড়ি। আমি বলছি সেইটার একটা ব্যাপার চিরকালই ছিল। একজন চিকিৎসক তার গাড়ি থাকছে, এটা সমাজ মেনে নিয়েছিল, দেখতে অভ্যস্ত ছিল। একজন চিকিৎসক তার দামি ব্র্যান্ডের সিগারেট খাচ্ছেন, মেনে নিয়েছিল। মানে এইটা কিন্তু খুব যে নতুন ব্যাপার তা না। আমি ধরুন না, আমি
আমি যেটা তোকে বলতে চাইছি তখন সেটা হচ্ছে যে সেই ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু তার জন্য তাকে একটা পরিশ্রম, তাতে একটা সময়, এটা কিন্তু সেটা ছিল। এখন সেই সময়, সেই পরিশ্রম, সেই কোনোটাই আর নেই। এখন হচ্ছে এক্স্যাক্টলি সেই 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 রাস্তাটা, সেই অসৎ উপায়ের সেই সহজ রাস্তাটা যদি সবার কাছে ভীষণভাবে অ্যাভেলেবল হয়ে যায়, তখন সেটা আর এটা একটা সর্বাঙ্গীন মূল্যবোধের অবক্ষয়ের বহিঃপ্রকাশ। আমি প্রমোটারের সাথে চুনবালি সিন্ডিকেট করছি না, তার বদলে মেডিকেল সিন্ডিকেট করছি, আমার সেভাবে রোজগার হচ্ছে। ব্যাপারটা আমাকে আমি একটু একটু যোগ করি যে মানে মানে এইগুলো মানে যে সামাজিক এগুলো, কিন্তু এটা না মাথায় রাখতে হবে যে কোনো কিছু আপনি আপনি হয় না। সামাজিক অবক্ষয় কি আপনি আপনি হলো? আপনি আপনি হলো না। বৃষ্টি কি আপনি আপনি হয়? আপনি আপনি হয় না। তাহলে সামাজিক অবক্ষয় কেউ না কেউ কোথাও না কোথাও পরিকল্পনা মাফিক সমাজে নামায়, তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট, তার কোনো উদ্দেশ্যের জন্য। এই সামাজিক অবক্ষয় আমরা এখন সব জায়গায় গিয়ে বলছি লুম্পেনোক্রেসি। ওই আবার একই কথা, এই যে অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট, সেটা লুম্পেনোক্রেসি, এটাকে নামানো হয়েছে। এই অবক্ষয়টা ক্রিয়েটেড হয়েছে আমাদের সমাজে, যার ফল আজকে পরপর এগুলো, যার ফল হাসপাতালে দুর্নীতি, যার ফল এই মানে পরীক্ষায় টাকা দাও পাস করো, বা আমার কথা না শুনলে ফেল করো। আচ্ছা, তার ফল হচ্ছে এই খুন এবং এই বোনের চুপ। তো এটা সামাজিক অবক্ষয় ঠিকই, কিন্তু সামাজিক অবক্ষয়টা কিন্তু আপনি আপনি হয়নি। এটা সেই ক্ষমতার জায়গার কিছু লোক, তারা পরিকল্পনা মাফিক এটাকে তৈরি করেছে আমাদের সমাজে, যেখান থেকে তাদের নানান রকম লাভ থাকতে পারে, টাকা পয়সা ছাড়াও ক্ষমতা। হ্যাঁ, এটা আমি একটু যোগ করতে চাইবো ডক্টর দাস, আপনার কথা আমি একেবারে একমত। কিন্তু একটা জিনিস ভাবুন, আমরা যখন পরীক্ষা দিতাম যে কোনো MBBS এ, আমরা জানতামই 50% পাস হবে, 50% ফেল। প্রথমবারের পরীক্ষায় কিন্তু সাধারণত 50% ফেল করবে, তাকে আমরা সাপ্লি বলে জানতাম, এবং সাপ্লিকে কেউ ফেল বলে ধরতও না। ও সাপ্লি পাওয়াটা ওয়াজ পার্ট অফ দ্য গেম। 3 মাস পরে পরীক্ষা দিয়ে আবার রেগুলারে চলে আসবে। সো সাপ্লি পরীক্ষায় সাপ্লি পাওয়া, সাপ্লি পেয়ে রিসাপ্লি পেলে তখন তার একটু মুখ দেখানোর প্রবলেম হতো, কারণ সে পরের ইয়ারে চলে যেত। তো এইরকম সিচুয়েশনে আমি একটা জিনিস এখনো বুঝতে পারি না, যে একটা পরীক্ষায় পাস ফেল আটকাবার জন্য, সাপ্লি আটকাবার জন্য ছাত্ররাই বা কেন টাকা দিতে চাইছে, এবং সেই টাকা কিভাবে এই দুর্নীতি। কারণ আমরা 3 মাস পরে পরীক্ষা দেওয়া এবং দিয়ে পাস করেছে এরকম প্রথিতযশা, মানে সাপ্লি পেয়ে পাস করা বহু প্রথিতযশা ডাক্তারবাবুরা সারা ভারতবর্ষেই আছেন। কিন্তু এই জায়গাটাও আমার কাছে একটু যে পরীক্ষা, মানে MBBS পরীক্ষা পাস করার জন্য কেন বা টাকা দিতে হবে, মানে তারা চাইছেই বা কেন টাকাটা দিতে। না, আমি এটা বলি যে এটা আমি আগেও বলার সময় প্রথমে বলছিলাম যে সব ছাত্র ইচ্ছাকৃতভাবে এর মধ্যে ঢুকছে এরকম নয়। এইটা হচ্ছে এই মেডিকেল কলেজগুলোতে যারা কাজ করে, যেমন মানে আমিও করি, বা আরো যারা আমার কলিগরা আছে, এরা হচ্ছে মানে বুঝতে পারবে যে এই ক্রাইম সিন্ডিকেটরা কতটা ক্ষমতাবান। এরা হচ্ছে আপনি টাকাটা দিতে বাধ্য, এরকম নয় যে ও ছাত্রটা ওইভাবেই প্রথমে ফার্স্ট ইয়ারে ঢুকেছিল, এরকম নয়। কিন্তু ও ঢোকার পর এটা বুঝে গেল, আমি যদি না দিই তাহলে আমাকে ফেল করাবে। আমি যদি আমি সাপ্লি পাবো, দেখবেন আপনি এই যে না মানে সাপ্লি হবে না, মানে তো ব্যাপারটা কি যে এরপরে আরো ফেল করাবে ওকে। না, 3 মাস পরেও আবার ফেল করিয়ে দেবে। এখন ব্যাপারটা কি যে সাপ্লি এখন মোটামুটি উঠে গেছে, অলমোস্ট খুব কম হয়ই না প্রায়। তো এর কারণ কি যে ওই সিন্ডিকেট হচ্ছে টিচার কোর্সটা বলে দেয় ব্যাপারটা এইরকম, এর বাইরে কেউ বেরোতে পারবে না। কেউ যদি বেরোয়, একটা জিনিস পরীক্ষায় ফেল করানো, 2 তার ফিজিক্যাল থ্রেটও হবে। আরেকটা জিনিস নির্মাল্যর মনে থাকবে যে একটা জিনিস নিয়ে আমরা গতবারে কনসার্ন হয়েছিলাম, যে একটি কলকাতার একটি কলেজের দেখা গেছিল যে প্রায় সবাই 70%-এর ওপর মার্কস পেয়েছে, যারা পায়নি তাদের রিভিউ করতে গিয়ে দেখা গেল যে তাদের মানে 30 to 40% পাওয়ারও যোগ্যতা নেই। মনে আছে? রিভিউ করতে গিয়ে তারপর পুরো ব্যাপারটা হাসাপ করে দেওয়া হলো, এটা খবরের কাগজে বেরিয়ে গেছিল। তা এইটা নিয়ে আমরা যখন মেডিকেল কাউন্সিলিং মুভমেন্টের সময় আমরা এটা রেজ
করেছিলাম, নির্মল মনে থাকার কথা। তা আমার প্রশ্নটা হচ্ছে যে সাপ্লি পাওয়াটা নিশ্চয়ই হয়তো লজ্জার ব্যাপার, এটা একটা জিনিস, কিন্তু আমি যদি জানি যে আমার মূল্য ধরে দিলে শ্রাদ্ধ থেকে সাপ্লি সবগুলোই উদ্ধার হয়ে যায়, তাহলে তো আমার কাছে শর্টকাট জানা রয়েছে না, পড়ে কি লাভ? তাহলে আর পড়ে কি লাভ? আরেকটা ব্যাপার আছে, অনেকে কিন্তু পড়াশোনা পরীক্ষাটা দিতে চায়, এরকম প্রচুর ছাত্রছাত্রী, কিন্তু তার ওই সাহসটা নেই বলার যে তারা ভয় থাকে, তো টাকা দেবো না, আমি আমার তারা তো ভয় থাকে, তারা ভয় থাকে। আরো আছে মানে মাইক্রো জেরক্সের বিজনেস করে, মানে এরা হচ্ছে ওটা কিন্তু আপনাকে হবে। আপনি যদি বলেন যে আমি ওটা কিনবো না, আমি এমনি পরীক্ষা দেবো, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, হোস্টেলে থাকা নিয়ে বিপদ হবে, খাওয়া যেতে পারে, ফেল করা ছাড়াও ওইগুলো হতে পারে। মানে নানান রকম মেডিকেল কলেজ থেকে এরকম, এবং এটা পেরিফেরিতে, মানে কলকাতার বাইরের কলেজগুলো র্যাম্প্যান্ট এটা। এবং এইটা যে বাবা বলছে না সিন্ডিকেটের কথাটা, মানে এই একটি ব্যক্তি না, মানে হয়তো একে একটা ইনোভেটরের সম্মান দেওয়া যেতে পারে, যে এই লোকটা হয়তো ইনোভেট করেছে, একে একটা মানে কিছু একটা শ্রী দেওয়া যেতে পারে, এই হিসেবে দুর্নীতি শ্রী বা যাই হোক কিছু একটা দেওয়া যেতে পারে, কিন্তু আমি বলছি এই যে মানে মাকড়সার জালটা, এটা বড় সাংঘাতিক। এবং সেখানে খুব জুনিয়র ছাত্র, সিনিয়র মাস্টারমশাই, তারাও নিজেদের স্বার্থের জন্য জড়িয়ে যাচ্ছেন। এইটা খুব লজ্জার এবং দুর্ভাগ্যের, কারণ আজকে শিক্ষক সত্যি মারাত্মক দুর্ভাগ্যের। হ্যাঁ, এটা সত্যি খুব দুর্ভাগ্যের। আমরা মানে শিক্ষক বলতে যা বুঝি, মানে এই জিনিসটা কিন্তু ধরুন একজন, আমরা তো সবসময় এই যে শিক্ষক নিয়ে যে যখন দুর্নীতি হয়, যে কাকে শিক্ষকের চাকরি দেওয়া হচ্ছে, সেটা নিয়ে যেরকম আমরা কনসার্ন হই, কেন যে সত্যি তো একটা ছাত্র যখন একটা বাচ্চা ভর্তি হবে স্কুলে, তাকে কি শেখাবে এবং ভুল শেখাবে, যেটা আরো বিপদ। এবং আমাদের মেডিকেল সায়েন্সেও একটা কথা বলা থাকে, সব জিনিস সব ডাক্তার জানেন না, কিন্তু তুমি ঠিক না করতে পারলেও, মানে আ গুড সার্জন নোস হোয়ার নট টু অপারেট, এইটা সবসময় বলা হয়। মানে আমি জানি যে আমি এটা ভুল মানে ঠিক করতে না পারি, অন্তত ক্ষতি না করি, কিন্তু আমি জেনে বুঝে এমন একটা সিস্টেম তৈরি করছি যেখানে মানে ঠিক ও ভুলের, ক্ষতি কোনটা লাভ কোনটা, তার আমি কোনো তফাৎই করতে পারছি না, কারণ সেই আমার মানসিক বৃত্তিটাই সেইভাবে তৈরি হচ্ছে না, আমার চিন্তা ভাবনাটাই সেভাবে তৈরি করা হচ্ছে না। আমার শুধু একটাই যে আমি কোনো না কোনো ভাবে ঠিক রোজগার করে বেরিয়ে যাবো, তাতে ক্ষতি হোক লাভ হোক, মানে তাতেও আমার কোনো পরোয়া নেই। এবং রুগী সেখানে, আমরা তো দেখেছি, আমরা সহ্য করেছি, হজম করেছি যে চিকিৎসক এবং রুগীর সম্পর্ক এখন ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতার সম্পর্কে পরিণত হয়ে গেছে। এটাও তো সামাজিক একটা অবমূল্যায়ন, কিন্তু সেই অবমূল্যায়নের পাশাপাশি এইটা ভেবে দেখিনি কখনো যে আমি একটা মানে আমি আজকে একটা জায়গা থেকে, একটা প্রিমিয়ার কলেজ থেকে, যেমন সবাই তো মানে ওই মানে কি বলবো, ক্যাপিটেশন ফি দিয়ে কলেজ ভর্তি হন না, প্রচুর সরকারি কলেজ আছে। মধ্যবিত্ত মেধাবী ঘরের ছেলে আসছে, নিম্নবিত্ত, এবং এই যে মেয়েটি মারা গেল আমাদের তিলোত্তমা, নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, তো কালকে বাবা মা আমাদের সাথে মঞ্চে দাঁড়িয়ে যখন বলতে বলতে কেঁদে ফেলেছিলেন। তা এই ধরনের পরিবারের মেয়েরা, এরা সরকারি পরিকাঠামোয় চিকিৎসক হয়েছে, অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে বাঁচতে, এবং তার পরিবারও সেই স্বপ্নের অংশীদার হয়েছে। সেইখানে দাঁড়িয়ে এই ধরনের দুর্বৃত্তরা যদি রাজ করে, এবং সেটা যদি আমরা চুপচাপ, ওই যে বারবার আমি বলছি, আমাদের নিজেদের দিকে আঙুল, ওই বলে না একটা মজার কথা আছে না, যে একটা আঙুল অন্যর দিকে তাকালে বাকি চারটে আঙুল নিজের দিকে, তোমার দিকে। হ্যাঁ, তা এইটা তো ঘটনা। আমরা কি করেছি এতদিন ধরে? আমরা যারা তথাকথিত মানে বুদ্ধিজীবী সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়, যারা চিকিৎসক, মেডিকেল চিকিৎসার সঙ্গে যুক্ত, স্বাস্থ্য, তারা কেউ এইভাবে চিৎকার করিনি। গুটি কয়েক মানে কয়েকজন মাত্র যারা মেডিকেল কাউন্সিলে বিরোধী পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং তারা দাঁড়ানোর জন্য তাদের সেই অপরাধে বিভিন্ন দূর দূরান্তে ট্রান্সফার করে দিয়েছে, তাদের উপর নানা রকম নির্যাতন নামিয়ে এনেছে। তা সেই ভয়ে, এবং কারণটা কি, এরাও তো যারা সরকারি চাকরি করেন, যারা সরকারি পরিকাঠামোর মধ্যে, প্রত্যেকে তো একটা সরকারি মাইনের ওপর ভরসা করেন, কারণ তারাও অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের থেকে এসে আজকে সরকারি পরিষেবায় কাজ করছেন। ফলে এই যে তাদের আত্মসম্মান নিয়ে চাকরি করা,
মেডিকেল শিক্ষা ব্যবস্থা হোক, মেডিকেল স্বাস্থ্য পরিষেবার মধ্যে হোক, যারা যুক্ত রয়েছেন তাদের এই আত্মসম্মান বোধটাকে নষ্ট করে দিয়েছে এই দুর্বৃত্ত চক্র। এইটা হচ্ছে মানে সবচেয়ে বড় ভয়ঙ্কর। ওই মেরুদণ্ডটা সবসময় যে মানে ধ্বংস হয়ে গেছে, কারণ আত্মসম্মানটা, আমি একটু মুখ খুলে কথা বলতে পারবো, এই কথা বলার স্বাধীনতাটা, এই কথা বলার স্পেসটাকে এই দুর্বৃত্ত চক্র একদম শ্বাসরোধ করে মেরেছে, যার পরিণতি হয়েছে এই মেয়েটির মৃত্যু, শ্বাসরোধ করে মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। আমরা এই প্রত্যেকেই খুনের মানে অংশীদার হয়ে গেছি। এইটা আমাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে, জানেন তো, মানে এইটা একটা যন্ত্রণা দিচ্ছে যে আমরা একে বাঁচাতে পারতাম, আমরা বাঁচাতে পারতাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা একে বাঁচাতে পারতাম। আমরা আরো আগে যদি চিৎকার করতাম, তাহলে চিৎকার করা মেয়ে অনেকদিন আগে, 3 মাস আগেও একটা ইঙ্গিত দিয়েছিল। ক্লিনিশিয়ানদের কাছে বলে না যে ক্লিনিক্যাল আই খুব ভালো, আমাদের কাছে তো একটা ইঙ্গিত ছিল। মেয়েটাকে যখন বাইকে ধাক্কা মেরেছিল তার নিজের শিক্ষাক্ষেত্রে আরজিকর হাসপাতালের কমপ্লেক্সের মধ্যে, আমাদের জাগ্রত বিবেক তখনও ঘুমিয়েছিল। আমরা মানে মোমবাতির দোকান খুঁজে পাইনি বলে তখন মোমবাতি নিয়ে নামিনি রাস্তায়। এ লজ্জা, আমি মানে সত্যি আমরা লজ্জিত, এ বলে লাভ নেই। আমরা প্রত্যেকে মানে আমাদের অক্ষমতা, আমাদের এই মানে মাথা নিচু করে রাখা তার দায়, এটা ভয়ঙ্কর। মানুষ তিলোত্তমার বিচার যেমন চাইছেন, এবং এটাই চাইছেন, মানুষের আরো বড় দাবি এটি যে কি কারণে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটলো তার মূলে পৌঁছানো, এবং সেখান থেকে এই সমস্ত তথ্য আমাদের কাছে উঠে আসছে। কিন্তু যে সমস্ত তথ্য আরো এই মুহূর্তে আমরা পেলাম, তাতে মানে ভয়ঙ্কর হতাশাজনক অবস্থা। এর থেকে বেরোনোর পর কি এই শিক্ষা ব্যবস্থার সংস্কারের কোনো কি উপায় আছে? আপনারা কেউ কি কোন রকম আশার আলো দেখছেন? ডক্টর দাস, আমি বলছি যে মানে হতাশা নয়, একদম হতাশা নয়। হ্যাঁ, অবস্থা সত্যি খুব খারাপ। এই এতক্ষণ আমরা যে আলোচনা করলাম বা সব জায়গায় এই আলোচনা হচ্ছে, অবস্থা খারাপ, কিন্তু হতাশা নয়। এই হতাশাটাকে ডিটারমিনেশনে কনভার্ট করতে হবে। হতাশাটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমি হতাশা যেটার দিকে মনে হচ্ছে এটাকে ভাঙতে পারি। এর মধ্যে হতাশা যেমন আছে, এটা খারাপ, কিন্তু ওই রাগটা দরকার, জিনিসটাকে বদলাতে হবে। আর এইটা যদি বলেন যে বদলানো সম্ভব, হ্যাঁ কি না, একদম 100% সম্ভব, অবশ্যই সম্ভব। কেন সম্ভব? কারণ দেখুন, আজ থেকে 3 বছর আগে কি 2 বছর আগে আমরা ভাবিনি যে 2 আগস্টের রাতের মতো আন্দোলন হতে পারে। তারপরে কালকে রাত্রিও তো হচ্ছে, এই যে মানুষ আন্দোলনে নামছে, মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে বিপদটা, বুঝতে পারছে আস্তে আস্তে যে এই ক্রাইম সিন্ডিকেট এবং তার পৃষ্ঠপোষক সেই ব্যাপারটা। তো তাহলে এইটা হচ্ছে কিন্তু আবার দেরি হলেও আসার জায়গা। এটাই হচ্ছে সামনের দিকে লড়াইটাকে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো আমি এইটা বলেই শেষ করব যে হতাশা নয়, আরো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমরা মনে মনে কাঁদছি তো, আমাদের যেভাবে অভিযোগ ধর্ষিত হয়েছেন, খুন হয়েছে, আমরা মনে মনে কাঁদছি। কিন্তু ওই কান্নাটা নয়, চোয়ালটাও শক্ত করতে হবে, মুষ্টিবদ্ধ হাত, চোয়ালটা শক্ত করতে হবে। এই প্রতিবাদটাকে সবাই মিলে করতে হবে, গোটা সমাজ মিলে। তাহলে কিন্তু 100% আমি নিশ্চিত, 100% আমাদের সংগঠন নিশ্চিত যে এর পরিবর্তন সম্ভব। যদি বলেন আজকের আলোচনা, হ্যাঁ, মেডিকেল শিক্ষাকে আবার পুরনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, ওই ক্রাইম সিন্ডিকেটকে ভাঙতে হবে, হাসপাতালে যে দুর্নীতি চলছে সেটাকেও ভাঙা সম্ভব, কিন্তু একসাথে লড়াই করতে হবে। 100% আশাবাদী আমরা, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ লড়াই, দীর্ঘমেয়াদী লড়াই, এটা মাথায় রাখতে হবে। এ কিন্তু 2 দিন 5 দিন 7 দিনে মিটবে না। এই লড়াইটা চালাতে হবে, দীর্ঘমেয়াদী লড়াই। যদি গোটা সমাজ, আমরা সব মানুষ একসাথে করতে পারি, তাহলে হ্যাঁ, অবশ্যই আবার ভালো দিন আসবে। ডক্টর ব্যানার্জি, মানে হতাশা বললাম, হতাশার সঙ্গে আতঙ্ক রীতিমতো। মানুষ, সাধারণ মানুষের কাছে ডাক্তারবাবুরা হচ্ছেন ভগবান। চরম বিপদের সময় তাদের হাতেই নিজেদের সঁপে দিয়ে তারা শেষ আশ্রয় খুঁজে পান। সেখান থেকে মানে এখন যেরকম অবস্থা, একজন অভিভাবক তার সন্তানকে ডাক্তার করবেন ভাবলেও তিনি দুবার ভাববেন যে এই বিপদের মধ্যে আমার সন্তানকে আমি ছেড়ে দেবো কিনা, যে পরিস্থিতি দাঁড়িয়েছে। সব শেষে আপনি কি করবেন? সত্যি মানে আমি ডক্টর দাসের কথা ধরেই বলবো যে সত্যি খুব খারাপ অবস্থা, কিন্তু হতাশ হলে চলবে না। আমাদের এই লড়াই লড়তে হবে এবং সমস্ত সমাজকে একসঙ্গে এই ভয়ঙ্কর অবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং লড়তে হবে। তবে এই অবস্থার থেকে আমরা বেরোতে পারবো। এবং যদি এই অবস্থার থেকে ডাক্তার বা এই ডাক্তারি শিক্ষা বেরোতে না পারে, তাহলে সমগ্র সমাজ কিন্তু ধসে যাবে।
কারণ স্বাস্থ্য হচ্ছে একটা সমাজের মানে মানে একটা মূল বিষয় যেটার উপর সমাজ দাঁড়িয়ে আছে, সেটা যদি ভেঙে পড়ে তাহলে গোটা সমাজ ভেঙে পড়বে। সুতরাং প্রত্যেককে তার নিজের দায়ে এগিয়ে আসতে হবে এবং এই লড়াই একসাথে লড়তে হবে। আমার মনে হয় যদি সবাই আমরা একসঙ্গে লড়ি তাহলে সুদিন আসতে বাধ্য। একেবারেই, মানে ক্ষমতা দিয়ে শিক্ষা কেনা যায় না, ক্ষমতা দিয়ে ডাক্তার হওয়া যায় না। যারা মনে করে তারা মূর্খ, তারা তাদের সমাজটাকে এবং তারা যে ভয়ঙ্কর পাপে নিমজ্জিত, এটা একটা পাপ। সমাজটাকে এরকম একটা ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড় করানো, এটা গর্হিত অপরাধ। তমনাশ বাবু, সবশেষে আপনার বক্তব্য। দেখুন, আমি আপনাদের কথা থেকে একটু আলাদা কথা বলি। হ্যাঁ, এক নম্বর হচ্ছে জবের থেকে মেডিকেল শিক্ষা বা যে কোনো শিক্ষা, সেখানে যখন ক্যাপিটেশন ফি দিয়ে ধরুন প্রাইভেট ইনস্টিটিউশন চালু হয়ে যায়, যেখানে বড় লোক ঘরের ছেলেপুলেরা অনেক টাকা দিয়ে পড়তে পারে, এবং ধরুন সেই ইনস্টিটিউট গুলো যে খারাপ প্রশিক্ষণ দেওয়া হয় তা নয়, খারাপ শিক্ষা পায় তা নয়, বা বিদেশে গিয়ে পড়তে পারে যারা অনেক টাকা পয়সা দিয়ে টিয়ে, তা ফলে সব সময় না একটা এই ধরনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, বিশেষত যেখানে পেশাগত শিক্ষা থাকে, প্রশিক্ষণ ভিত্তিক শিক্ষা থাকে, সেইখানে কিন্তু সব সময় একটা এরকম সম্ভাবনা থাকে যে আমি ফলে আমি না ওই ব্যাপারটা যে আমি খুব আশাবাদী সবসময় হতে পারি না যে আমাদের ভেতর থেকে এই তাগিদটা আসবে। কিন্তু কোথা থেকে তাগিদটা আসছে, কোথা থেকে নির্মাল্য বা সুদীপ্ত এরা যখন বলছেন কোথা থেকে এই ভরসাটা পাচ্ছেন, সেই ভরসাটা আমার মনে হয় এই যে সমাজের নেমে পড়া, সমাজ বিচলিত হয়েছে এই ঘটনার নৃশংসতায়। সমাজ কিন্তু খুব বিচলিত হয়েছে বলে মনে হচ্ছে না এখনো যে ভবিষ্যতে ডাক্তার কত খারাপ তৈরি হচ্ছে, মেডিকেল এডুকেশনের কতটা গোল্লায় গেছে, কতটা দুর্নীতির পাকে। আপনারা সমাজ সচেতন একটা মিডিয়া, আপনাদের কাছে ব্যাপারটা অনেক বেশি প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ, কিন্তু সমাজের কাছে এই ঘটনার বীভৎসতাটা অনেক বেশি নাড়া দিয়েছে। হ্যাঁ তমনাশ বাবু, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ, ওর মনে হচ্ছে থেমে গেল। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। তমনাশ বাবুর বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু আমরাও এই ধরনের একটা পজিটিভ নোটেই শেষ করতে চাইবো যে মানুষের প্রতিবাদ, প্রতিরোধ সেটাই পথ দেখাক এবং সেটাই এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের বার করে নিয়ে আসুক। এবং আমাদের ভবিষ্যৎ কি হবে তা হয়তো ভবিষ্যৎই বলবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার, শুভরাত্রি।